আমরা পার্ট 3-তে আছি। আমরা যে ভাইসরয় আর গভর্নর জেনারেল ভিডিও রয়েছে, আমরা পার্ট 3-তে আছি। পার্ট 3-তে আমরা রয়েছি। তো দেখো, পার্ট 3 দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পার্ট 1 আর পার্ট 2 এই সিরিজের দেখে নাও, নাহলে কিন্তু পার্ট 3-তে অনেক কিছু বুঝতে পারবে না। এটা আমার রিকোয়েস্ট রইল। আর আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে, তোমরা রিলেট করতে পারবে, চাকরি পরীক্ষায় যা যা প্রশ্ন হয় সবগুলোর সমাধান করতে পারবে। বহু জায়গায় আমরা এই বিতর্কিত উত্তর কিন্তু আমরা পেয়েছি। সেক্ষেত্রে দেখো, আর পরবর্তী ক্ষেত্রে দেখো, আর হার্ডিঞ্জের জন্য সময় কি জানতে হবে? হার্ডিঞ্জের সময় জানতে হবে যেটা, যে এই যে 1911 খ্রিস্টাব্দে পঞ্চম জর্জের যে রাজ্যাভিষেক হার্ডিঞ্জের আমলে হয়, এই পঞ্চম জর্জ এসেছিলেন কিন্তু মুম্বাইতে। পঞ্চম জর্জ এসেছিলেন কিন্তু মুম্বাইতে। এই ওনার আসার স্মরণেই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় আছে? মুম্বাইতে আছে। আরেকটা আছে ইন্ডিয়া গেট। আরেকটা প্রশ্ন, ইন্ডিয়া গেট কিন্তু দিল্লিতে। এই প্রশ্নটা কনফিউজ হল না তোমরা? গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে, আর ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লিতে। এই প্রশ্ন আসে পরীক্ষায়, এটাও একটু আলোচনা করে দেওয়া গেল। এইবার দেখো, উনি যে প্রথম ভাইসরয়, যার উপরে কিন্তু বোমা নিক্ষেপ করা হয়েছিল, কবে? 23শে ডিসেম্বর 1912 খ্রিস্টাব্দে। কিন্তু উনি বেঁচে যান। উনি ভাইসরয় যার উপরে বোমা নিক্ষেপ করা হয়েছিল ডিসেম্বর 23, 1912 খ্রিস্টাব্দে। এইবার দেখো, ওনার আমলেই গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে আসেন। এই 1915-র আগে ভারতের সক্রিয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর, MK গান্ধীর কিন্তু কোনো ভূমিকা ছিল না, কারণ উনি তখন সাউথ আফ্রিকায় ছিলেন। সাউথ আফ্রিকার নাটাল বলে জায়গা একটা রয়েছে, যেটা গান্ধীর স্মৃতিবিদিত স্থান। এই জায়গাটার নাম আসে, ওই জন্য বলিলাম নাটাল, NATAL, নাটাল, সাউথ আফ্রিকায়। এখান থেকে তিনি ফিরে আসেন কোথায়? ভারতে। কবে? 1915 খ্রিস্টাব্দে। কার আমলে? হার্ডিঞ্জের আমলে। হার্ডিঞ্জের আমলে অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন শুরু করেন হার্ডিঞ্জের আমলে। পরবর্তী ভাইসরয় আমরা দেখব লর্ড চেমসফোর্ডের ক্ষেত্রে দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যা মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নামে খ্যাত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যা কিন্তু মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট নামে খ্যাত। এইবারে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলতে আমরা কি বুঝবো? দেখো, এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মসে আমাদের কি কি কাণ্ড ঘটেছিল, যে এটা দেখো সবচেয়ে জরুরি বিষয় যেটা জানার দরকার, সেটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তৈরি হয় এই 1919-এর তোমার মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের আইন। পরবর্তী দেখো, আগে তো শুধু সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমস ছিল। এই সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিমসদের জন্য না হয়, এইবার দেখো একটা গুরুত্বপূর্ণ, শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, এই প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইলেক্টোরেট গঠন করা হয়েছিল। অর্থাৎ এদের সম্পূর্ণ ভোটাধিকার ব্যবস্থা আলাদা করা হয়েছিল। তাহলে দেখো, এই 1909 আর 1919 এই এক দুটো খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের পটভূমিকায়। তো 1909-এ মর্লেমেন্টোতে কিন্তু মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট করা হয়েছে। 1919-এ চেমসফোর্ড সেটা করেছে, শুধুমাত্র মুসলিম না, শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ান সবার জন্য কিন্তু সেপারেট ইলেক্টোরেট করে দিয়েছিল। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এটাও তোমরা দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে দেখো, চেমসফোর্ডের ক্ষেত্রে যেটা জানা দরকার, উনার আমলেই কিন্তু রাওলাট আইন হয়েছিল। রাওলাট আইন, কুখ্যাত আইন, তোমরা নাম শুনেছ। রাওলাট আইনের বিষয়বস্তু কি ছিল? কাউকে কোনো রকম নির্দেশ ছাড়াই গ্রেপ্তার করা যাবে, এই ধরনের একটা আইন ছিল। আমরা রাওলাট আইন নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। রাওলাট আইন কবে হয়েছে? 1919। তা বহুবার পরীক্ষায় এসছে রাওলাট আইন কবে হয়েছে? 1919। কার আমলে হয়েছে? চেমসফোর্ডের আমলে হয়েছে। এই রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে, এই রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে
এটা অমৃতসরের কাছে। এই জালিয়ানওয়ালাবাগে কিন্তু লোকের জমায়েত হয়েছিল কত 13 এপ্রিল 13, এবং জেনারেল ডায়ারের নির্দেশে তাদের উপর কিন্তু নির্বিচারে গুলিবর্ষণ করা হয়, যেটা জালিয়ানওয়ালা ম্যাসাকার বা এই ম্যাসাকার শব্দের অর্থ হচ্ছে হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার বা জালিয়ানওয়ালাবাগ হত্যা নামে পরিচিত, তোমরা শুনেছো। তো এটাও পরীক্ষায় আসে, কবে হয়েছে জালিয়ানওয়ালাবাগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কার আমলে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল, কবে হয়েছিল, এই প্রশ্নগুলো কিন্তু আসা যাওয়া করেছে। এইবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, চেমসফোর্ডের আমলে বিরাট গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কিন্তু সেটা কত 1920 খ্রিস্টাব্দে কিন্তু শুরু হয়েছিল কার আমলে, চেমসফোর্ডের আমলে। তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, অসহযোগ আন্দোলন 1920, কার আমলে, চেমসফোর্ডের আমলে। পরবর্তী প্রশ্ন দেখো চেমসফোর্ড থেকে, যে এসপি সিনহাকে বাংলার গভর্নর নির্বাচন করা হয়। প্রসঙ্গত বলে দিই, এই বাংলা প্রভিন্সের জন্য পৃথক গভর্নর লাগবে, বাংলা প্রভিন্সের জন্য পৃথক গভর্নর লাগবে। এটা 1853 চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটাকে কোডিফাই করা হয়। এই 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু বাংলার জন্য পৃথক গভর্নর কিন্তু রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি, মহিলাদের জন্য প্রথম ইউনিভার্সিটি পুনাতে স্থাপন করা হয় কত 1916-তে। স্যাডলার কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল 1917। এই স্যাডলার কমিশন কি জন্য করা হয়েছিল, যে নতুন এডুকেশন পলিসির জন্য। তাহলে এডুকেশন পলিসি আমরা তিনটে দেখেছি, কি কি দেখেছি তিনটে, দেখো এডুকেশন পলিসি আমরা তিনটে দেখেছি। একটা কি ম্যাকলিজ মিনিট, আর এটা কি উডেড ডেসপ্যাচ, আর এটা কি স্যাডলার কমিশন। এই তিনটেরই বিষয়বস্তু তোমরা আলাদা করে একবার দেখে নিও। এই তিনটের ক্রমান্বয়ে অর্ডারটা আসে, প্রথমে ম্যাকলিজ মিনিট, তারপরে উডেড ডেসপ্যাচ, তারপরে কিন্তু স্যাডলার কমিশন। ক্লিয়ার হলো? এইবার দেখো পরবর্তী বিষয় যেটা আমাদের জানার দরকার, লর্ড রিডিং থেকে, পরবর্তী ভাইসরয় আমাদের লর্ড রিডিং থেকে আমরা কি জানবো, দেখো লর্ড রিডিং থেকে দেখো রাওলাট অ্যাক্টকে রিপিল করা হয়েছিল, রাওলাট অ্যাক্টকে বন্ধ করা হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্টকে দমন করা হয়েছিল। প্রিন্স অফ ওয়ালস, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রিন্স অফ ওয়ালস কিন্তু ভারতে ভিজিট করেছিল 1921 সালে, কার আমলে, লর্ড রিডিং এর আমলে। তাহলে প্রিন্স অফ ওয়ালস ভারতে ভিজিট করে কার উপরে, লর্ড রিডিং এর আমলে। মোপলা বিদ্রোহ মাঝে মাঝে আসে, এই মোপলা বিদ্রোহ 1921 সালে, মোপলা বিদ্রোহ রিজিয়নটা কোথায়, মোপলা বিদ্রোহ কিন্তু এই অঞ্চলে মোটামুটি মোপলা বিদ্রোহ আমরা দেখতে পাই। মোপলা বিদ্রোহ যেটা হয়েছিল সেটা কেরালা অঞ্চলে, এই অঞ্চলে কিন্তু মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, কেরালায় মোপলা বিদ্রোহ হয়। তারপরে দেখো স্বরাজ পার্টি গঠন হয় কার আমলে, লর্ড রিডিং এর আমলে। বিশ্বভারতী ইউনিভার্সিটি শুরু হয় কার আমলে, লর্ড রিডিং এর আমলে 1922 খ্রিস্টাব্দে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হয় ভারতে 1921 খ্রিস্টাব্দে, এম.এন. রায় ছিলেন এর পায়োনিয়ার। তাহলে আরেকটা প্রশ্ন এখানে তোমরা গুরুত্বপূর্ণ পেলে, যে ভারতে কমিউনিস্ট পার্টি কার আমলে তৈরি হয়, লর্ড রিডিং এর আমলে। কে তৈরি করেন ভারতে, এম.এন. রায়, যাকে বলা হয় পায়োনিয়ার অফ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। কত সালে, 1921 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, আর এখান থেকে কি আসা যাওয়া করে রিডিং থেকে, দেখো কমিউনাল রায়টস হয়েছিল 1923 থেকে 25-এর মধ্যে মুলতান, অমৃতসর আর দিল্লিতে, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধে। এছাড়া দেখো কাকরি ট্রেন ডাকাতি আগস্ট 5, 1925 সালে কিন্তু রিগান আমলে হয়। এই কাকরি ট্রেন ডাকাতি এতে জড়িত ব্যক্তিদের নাম তোমাদের পরীক্ষায় আসে। এই কাকরি ট্রেন ডাকাতিতে জড়িত ব্যক্তির নাম হচ্ছে রামপ্রসাদ বিসমিল ও আসাফাকুল্লাহ। এই দুটো কিন্তু তোমাদের পরীক্ষায় কাকরি ট্রেন দুর্ঘটনা সম্বন্ধে আসে। কবে হয়েছে, আগস্ট 9, 1925 খ্রিস্টাব্দে, আগস্ট 1925। এটা একটু দেখে রেখো তোমরা। পরবর্তী ক্ষেত্রে দেখো আর যে প্রশ্নগুলো এখান থেকে আসা যাওয়া করে, সহজানন্দকে তার আমলে কিন্তু হত্যা করা হয়। পরবর্তী ভাইসরয় আমরা দেখব লর্ড আরউইন। এখানে দেখো সাইমন কমিশন তার আমলে এসেছিল, সাইমন কমিশন ভিজিট করেছে 1928 সালে, কার আমলে, লর্ড আরউইনের আমলে। এইবার প্রসঙ্গ দেখো সাইমন কমিশন, এই সাইমন কমিশন গঠন করা হয় কিন্তু 1927 সালে। এই সাইমন কমিশন গঠন করা হয় 1927 সালে। এই সাইমন কমিশন
ভারতে প্রেরণ করতে হবে, এর ভিত্তিপ্রস্তর যেটা ছিল, এর ভিত্তিপ্রস্তর ছিল কিন্তু 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যাকে আমরা মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট নামে জানি, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নামে জানি, চেমসফোর্ড রিফর্মস নামে আমরা জেনে থাকি। হ্যাঁ, এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের উপরে ভিত্তি করে কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়। সাইমন কমিশনের উদ্দেশ্য কি ছিল? ভারতীয়দের জন্য একটা সংবিধানের মতো কিছু একটা রচনা করার উদ্দেশ্য ছিল। সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে, সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। এইবার একটা বিষয়বস্তু যেটা আলোচনা করার দরকার সেটা কি, সেটা হলো এই যে সাইমন কমিশন গঠন করার উদ্দেশ্য কি? ভারতীয়দের জন্য সংবিধান তৈরি হবে। ভারতীয়রা এইবার দেখো, এই ভারতীয় যে সংবিধান তৈরি হবে, কিন্তু এই সাইমন কমিশনকে কিন্তু ভারতীয়রা অ্যাকসেপ্ট করেনি। গো ব্যাক সাইমন, যখন সাইমন কমিশন এসছে, গো ব্যাক সাইমন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু ভারতীয়রা দাঁড়িয়ে ছিল। ভারতীয়রা গো ব্যাক সাইমন কমিশন কাকে অ্যাকসেপ্ট করেনি কেন, গো ব্যাক সাইমন বলেছিল কেন? তার মূল কারণ হলো যে এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এই লাইনটা তুলেই পরীক্ষায় প্রশ্ন আসে, একদম বলছি, এই লাইনটা তুলেই পরীক্ষায় প্রশ্ন আসে। সাইমন কমিশনে কিন্তু কোনো ভারতীয় সদস্য ছিল না। পরবর্তী দেখব বিষয় আমরা, এই আরউইনের সময় আর কি ঘটনা ঘটেছে। দেখো, প্রথম গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল বৈঠক কিন্তু 1930 আরউইন আমলে। ডান্ডি মার্চ, গুরুত্বপূর্ণ বিষয়, ডান্ডি মার্চ, যাকে আমরা লবণ আইন নামে আইন অমান্য আন্দোলন যিনি করেছিলেন ডান্ডিতে, গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত, গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গিয়ে, আমরা যদি ম্যাপে এরকম দেখি, এইখানে গুজরাটের সবরমতী আশ্রম, এই গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গিয়ে গান্ধীজি যে আন্দোলন করেছেন, আইন অমান্য আন্দোলন করেছেন, লবণ তৈরি করেছিলেন, তাকে বলছি আমরা ডান্ডি মার্চ। এইবার দেখো, আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, এবার দেখো, আগে এগুলো শেষ করে নি। দেখো, দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে আসে, এটা সিভিল ডিজঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন কিন্তু 1930 আরউইনের আমলে। এই যে ডান্ডি মার্চ কিন্তু একটা আইন অমান্য আন্দোলনের কিন্তু কর্মসূচি, এটা মনে রেখো। ডান্ডি মার্চ কিন্তু, বা লবণ সত্যাগ্রহ, বা একে সত্যাগ্রহ বলা হয়, এটা কিন্তু সিভিল ডিজঅবিডিয়েন্স মুভমেন্টের একটা কিন্তু পার্ট। পরবর্তী দেখো, গান্ধী আরউইন চুক্তি হয়েছে 5ই মার্চ 1931। আর এতে কি হয়েছে, এই গান্ধী আরউইন চুক্তির ফলে এই যে আইন অমান্য আন্দোলন, গান্ধীজি কিন্তু উইথড্র করে নেন। এই গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে গান্ধীজি কিন্তু আইন অমান্য আন্দোলন উইথড্র করে নেন, তুলে নেন। এই প্রশ্নটা কিন্তু আরউইনের আমলে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতীন দাস, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যতীন দাস কিন্তু 64 দিন হাঙ্গার করে, মানে 64 দিন অনশন করে মারা যান। কার আমলে? আরউইনের আমলে। কত সালে? 1929। যতীন দাস 64 দিন অনশন করে 1929 সালে কিন্তু মারা যান আরউইনের আমলে। এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার এসছে। পরবর্তী ভাইসরয় দেখবো আমরা, পরবর্তী ভাইসরয় হচ্ছে উইলিংটন। দ্বিতীয় গোল টেবিল বৈঠক উইলিংটনের আমলে হয়েছিল। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কার আমলে দেখলাম আমরা? উইলিংটনের আমলে হয়েছে, লন্ডনে। এর উইলিংটনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, যখন দ্বিতীয় গোল টেবিল বৈঠক থেকে গান্ধীজি ভারতবর্ষে যখন ফিরে আসেন, তখন গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। কার নির্দেশে? উইলিংটনের আমলে। গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় উইলিংটনের। কি জন্যে? কারণ গান্ধীজি কিন্তু আইন অমান্য আন্দোলনটাকে আবার শুরু করে দিয়েছিলেন জানুয়ারি 12, 1932 খ্রিস্টাব্দে। কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় আগস্ট 16, 1932। এটা ভীষণ জরুরি প্রশ্ন, পরীক্ষায় এসছে অনেকবার। এই কমিউনাল অ্যাওয়ার্ড কিন্তু উইলিংটনের আমলে ঘোষিত হয়েছিল। এবার দেখো, তৃতীয় গোল টেবিল বৈঠকও কিন্তু উইলিংটনের আমলে, এবং পুনা চুক্তিও কিন্তু উইলিংটনের আমলে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 1935 এর একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হয়, বর্তমানে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ছায়া বা কায়া যাই বলো বা ইমেজ, পুরোটাই কিন্তু 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের প্রতিচ্ছবি এটা। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উইলিংটনের আমলে হয়েছিল। তো এই বিষয়গুলো আমরা উইলিংটন সম্বন্ধে জানলাম এবং দেখলাম। এই উইলিংটন সম্বন্ধে কিন্তু এই বিষয়গুলো চাকরি পরীক্ষায় এসছে বা আসে, একটু খেয়াল রেখো, তোমাদের সুবিধা হবে।
লিডঘোর ক্ষেত্রে দেখো আমরা লিডঘোর ক্ষেত্রে যেগুলো দরকার হবে আমাদের, তো সবার আগে দেখো লিডঘো 1936 থেকে 1944 পর্যন্ত ভাইসরয় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু লিডঘোর আমলে ঘটেছে। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এবার দেখো মুসলিম লীগ ডেলিভারেন্স ডে পালন করে 22শে ডিসেম্বর। বহু পরীক্ষায় আসে মুসলিম লীগ কবে ডেলিভারেন্স ডে পালন করে, সেটা কিন্তু 22শে ডিসেম্বর। কার আমলে? লর্ড লিডঘোর আমলে কিন্তু মুসলিম লীগ ডেলিভারেন্স ডে 22শে ডিসেম্বর পালন করে। এই সময় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। মে 1940 সালে কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন উইনস্টন চার্চিল। এবার দেখো এখান থেকে আর যেটা গুরুত্বপূর্ণ দরকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা অলরেডি আলোচনা করেছি। আরেকটা বিষয়ে জানার দরকার, সেটা হচ্ছে ক্রিপস মিশন। 1942 সালে ভারতে আসে লর্ড লিডঘোর আমলে। ক্রিপস মিশন কিন্তু ভারতে আসে লিডঘোর আমলে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন কত? 8ই আগস্ট 1942। এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও কিন্তু লিডঘোর আমলে গান্ধীজি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে ডাক দেন। এখান থেকে আরেকটা জিনিস প্রশ্ন হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কিন্তু একটা স্লোগান দিয়েছিলেন, সেটা কি? ডু অর ডাই। পরীক্ষায় আসে ডু অর ডাই কি বলেছেন? হিন্দিতে হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। এইটা কিন্তু জড়িত কি? কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে গান্ধীজির কিন্তু এই যে উক্তি, এটা কিন্তু জড়িত। এটা তোমরা জেনে রাখো, তোমাদের চাকরি পরীক্ষা কিন্তু এটা আসে। এবার দেখো লিডঘোর পরে লিডঘোরকে দেখব, তিনি হলেন ওয়াভেল, লর্ড ওয়াভেল। এইবার দেখো ওয়াভেল থেকে আমরা কি জানতে চাই। দেখো সিমলা কনফারেন্স খুব গুরুত্বপূর্ণ। লর্ড ওয়াভেল সিমলা কনফারেন্স দেখো, ন্যাশনাল আইএনসি আর মুসলিম লীগের মধ্যে কিন্তু উনি একটা কনফারেন্সের আয়োজন করেছিলেন জুন 25, 1945। সিমলা কনফারেন্স নামে খ্যাত। এই সিমলা কনফারেন্স কিন্তু ফেল হয়েছিল। ভারতবর্ষের প্রকৃত রূপ কি হবে বা স্বাধীনতা দেওয়ার পরে ভারতবর্ষের রূপ কেমন হবে তা নিয়ে কিন্তু একটা কনফারেন্সের কথা বলা হচ্ছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। তাহলে সিমলা কনফারেন্স কার আমলে হয়েছে? ওয়াভেলের আমলে। ক্যাবিনেট মিশন প্ল্যান 16ই মে 1946। ক্যাবিনেট মিশন প্ল্যান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে যে প্রশ্ন আসে, 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল? কি ভারতের যে সংবিধান রচনা হবে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যে রচনা হবে, তার জন্যে গণপরিষদের যে গঠন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হবে, তার কিন্তু ভিত্তিপ্রস্তর এই ক্যাবিনেট মিশন প্ল্যানের থেকেই হয়েছিল। তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যানের ক্ষেত্রে গণপরিষদ গঠন করেছে 1946। এই কোন বিষয়ের উপর বা কোন আইনের উপরে ভিত্তি করে হয়েছে? ক্যাবিনেট মিশন প্ল্যানের উপরে ভিত্তি করে কিন্তু গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু গঠন করা হয়েছে। এটা জেনে রেখো, পরীক্ষায় আসে তোমাদের। এইবার দেখো ওয়াভেলের আমলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং বা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ছিল, প্রথম মিটিং হয় ডিসেম্বর 9, 1946। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসা যাওয়া করে, জাস্ট আমি একটু আলোচনা করে রাখি তোমাদের সুবিধের জন্য। প্রথম প্রশ্ন দেখো যেটা আসে, সেটা হলো গণপরিষদের সভাপতি। প্রথম সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। উনি কিন্তু অন্তর্বর্তী বা ইন্ট্রিম সভাপতি ছিলেন। এরপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কিন্তু চেয়ারম্যান করে দেওয়া হয়, পার্মানেন্ট চেয়ারম্যান। তাহলে কনস্টিটিউশন পার্মানেন্ট চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর কনস্টিটিউশন অ্যাসেম্বলির ইন্ট্রিম প্রেসিডেন্ট হচ্ছে সচিদানন্দ সিনহা। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তোমরা একটু দেখে নাও, সুবিধা হবে, একটু জেনে নাও এই প্রশ্নগুলোর ভিত্তি। পরবর্তী দেখবো আমরা ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের।
লর্ড মাউন্ট ব্যাটেনের ক্ষেত্রে কি জানো? সবার আগে বললাম উনি ছিল মার্চ 1948 থেকে আগস্ট 1948 পর্যন্ত। পরিষ্কার প্রথমেই বললাম লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে লাস্ট ভাইসরয় কে, মাউন্ট ব্যাটেন। যদি পরীক্ষার প্রশ্ন আসে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, সেক্ষেত্রে উত্তর কি? মাউন্ট ব্যাটেন। আরেকটা প্রশ্ন আসে যেটা ওনার পরে গভর্নর জেনারেল হয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, সি রাজাগোপালাচারী। এই সি রাজাগোপালাচারী কিন্তু মাউন্ট ব্যাটেনের পরে কিন্তু ভাইসরয় গভর্নর জেনারেল হয়েছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে যে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, তার আনসার কিন্তু রাজাগোপালাচারী। কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন আসে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, আনসার কিন্তু মাউন্ট ব্যাটেন। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ভারতীয় হিসাবে রাজাগোপালাচারী, শেষও রাজাগোপালাচারী। এই দুটো প্রশ্ন কিন্তু এখানে মাউন্ট ব্যাটেন থেকে খুবই জানা তোমাদের জরুরি। এছাড়া দেখো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আগস্ট 15, 1947, তোমরা সবাই জানো। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখান থেকে আর কিছু প্রশ্ন খুব একটা আশা করে না। একটা জিনিস একটু জানো, যেটা হলো এই যে লর্ড মাউন্ট ব্যাটেন, এখানে একটা অ্যাক্টের কথা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছে 4 জুলাই 1948, যে ভারতকে স্বাধীনতা দিতে হবে তার জন্য যেটা অ্যাক্ট পাস হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সাথে কত, জুলাই 4, 1947, এবং স্বাধীনতা লাভ করে 15 আগস্ট 1947। এই ছিল আমাদের গভর্নর জেনারেল ও ভাইসরয় সংক্রান্ত সমস্ত তথ্য যেগুলো বললাম, সেগুলো তোমরা খাতায় লিখে নিও। এইভাবেই খাতায় লিখে নিও, ঠিক এই যে লাইনগুলো বললাম সেই লাইনগুলোই পরীক্ষায় আসে। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।